আম্মু, আমি কলেজে গেলাম আর তুমি সাবধানে থাকবে, কিন্তু আমরা কিন্তু এই এলাকায় নতুন। যদি তোমার কিছু লাগে তাহলে আমাকে মেসেজ করবে, ডাইরেক্ট ফোন দিবে না। তুই কি আবারও বোবা সেজে কলেজে যাবি? দেখ রাত্রি, এটা কিন্তু একদম ঠিক কাজ করছিস না। তোকে ভালো করার জন্য আমরা গ্রাম থেকে শহরে এসেছি, আর তুই শহরে এসেও কি না এরকম করছিস? আম্মু, তুমি আমার স্বভাব খুব ভালো করেই জানো। আমি খুব ছোটবেলা থেকেই কম কথা বলি, আর যার সাথে একবার ভালোভাবে বন্ধুত্ব হয়ে যায় তার সাথেই শুধু কথা বলি, আর বাকি সবার সাথে বোবা সেজে থাকার ব্যবহার করি। তুমি এইসব জানার পরেও আমাকে এইভাবে বকা দিতেছো? তোর যা খুশি কর, তাতে আমার কোনো আপত্তি নেই। এইখানে নতুন এসেছিস, অন্তত ভালোভাবে চলাচল করিস, মান সম্মানটা নষ্ট করিস না। এখন তাহলে সাবধানে কলেজে যা। রাত্রি তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাড়ির বাইরের একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে রাজ বসে আছে তার বন্ধুদের সাথে গাছতলায়। এমন সময় রাজের বান্ধবী শিলা বলতে লাগলো, এই রাত, জানিস আজকে আমাদের ক্লাসে নাকি নতুন একজন আসবে শুনলাম। মেয়েটা নাকি বোবা। আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। মেয়েটা যদি বোবা হয় তাহলে পড়ালেখা করে কি করে? বোবা মানুষেরা তো কানেও শোনে না, একদম ইশারায় কথা বলতে হয়। হ্যাঁ, এটা তো আমিও জানি। আর সে যদি পড়ালেখা করে এতটুকু আসতে পারে, তাহলে আমাদের এখানে আপত্তি কি? সে এসে পড়ালেখা করতে থাকুক। সে তো পড়ালেখা করবেই, কিন্তু আমার কেমন যেন সন্দেহ সন্দেহ লাগতেছে, তাই আর কি তোকে বিষয়টা জানালাম। তুই তো আবার সুন্দরী মেয়ে দেখলেই তোদের পেছনে ছুটে চলে যাস। এখন এই মেয়েটাও তো সুন্দরী, এই মেয়েটার পেছনে যাবি নাকি? যাইতাম, তবে তুই যে জিনিসটা বলেছিস সেটা শোনার পর মন আর মানতেছে না, বলতেছে যে ওইখানে না যাইতে। তাই আর কি যাব না। তবে তার যদি কোনো সমস্যা হয় তখন হেল্প করতে পারি, এর আগে হেল্প করতে পারবো না। রাস্তার বন্ধুদের সাথে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছু সময় এইসব কথাবার্তা বলার পর রাজ হাসতে লাগলো। আচ্ছা, তোরা ক্লাসরুমে যা, আমি কিছুক্ষণ পর আসতেছি। একটু ক্যান্টিনে যাব। সিগারেট না খাইলে তো তোরা জানিস আমার কেমন যেন লাগে। তোরা ক্লাসরুমে যা, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। রাজ চলে আসলো ক্যান্টিনের। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একটা পিছিয়ে এসে সিগারেট দিয়ে গেল। রাজ সিগারেটটা খাইতেছে, এমন সময় ক্যান্টিনের ভিতর প্রবেশ করতে লাগলো রাত্রি, কাঁধে একটা ব্যাগ। গ্রামের গায়া মেয়েদের মতো পোশাক পরে আছে রাত্রি। রাজ মনে মনে বলতে লাগলো, এটাই মনে হয় আমাদের কলেজের নতুন স্টুডেন্ট। যাই হোক, এখানে বসে সিগারেট খাই আর দেখি এই মেয়েটা কি বলে এবং এখানে কি কি করে। রাজ বসে বসে সিগারেট খাইতেছে। এইদিকে রাত্রির দোকানের সামনে এসে ছোট্ট ছেলেটাকে ইশারা করে বলতে লাগলো, আমাকে একটা 10 টাকার বিস্কুট দেন তো। দোকানদার বিস্কিট দিতেই রাত্রি মূল্য দেখে ব্যাগের ভিতর থেকে 10 টাকা বের করে দিয়ে ওইখানে বসে খেতে লাগলো। এইদিকে রাজ রাত্রির দিকে হাঁ করে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, ইস, এই মেয়েটা যদি কথা বলতে পারতো তাহলে কতই না ভালো হতো। আজকেই তার সাথে বন্ধুত্ব করে ফেলতাম এবং আস্তে আস্তে তার সাথে রিলেশনে যেতাম। সব মেয়েদের থেকে এই মেয়েটা খুবই আলাদা লাগতেছে আমার কাছে, কিন্তু আমার যেন কেন মনে হচ্ছে এই মেয়েটা কথা বলতে পারে। যাই হোক, এসব এখন ভাবার বিষয় না, আস্তে আস্তে সব কিছু জানতে পারবো। মেয়েটা বোবা নাকি বোবা হয়ে থাকার অভিনয় করতেছে। রাত্রি বিস্কিট খেয়ে ওইখান থেকে চলে আসলো তার ক্লাসরুমে। এসে দেখে সবাই গোল হয়ে বসে আছে। রাত্রি একেবারে লাস্টের বেঞ্চে গিয়ে বসে পড়ল। রাত্রিকে দেখে শিলা বলতে লাগলো, তুমি কি আমাদের ক্লাসের সেই বোবা মেয়েটা যে কিনা আজকে নতুন ভর্তি হয়েছে? প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলেছিল তুমি আসবে, তুমি কি সেই? রাত্রি মাথা নেড়ে হ্যাঁ জানালো। এইদিকে শিলা কিভাবে তার সাথে কথা বলবে বুঝে উঠতে পারছে না, কারণ সে আগে কখনো বোবা মেয়েদের সাথে কথা বলে নাই এবং বোবা মেয়েরা কখনোই কানে শোনে না, আর শুনলেও খুব কম শুনতে পাই। সবাই ক্লাসরুমে বসে আছে। এমন সময় ক্লাসের রুমের ভিতরে প্রবেশ করলো রাজ, সাথে প্রিন্সিপাল স্যার। রাজ চলে আসলো তার চিটে। এদিকে প্রিন্সিপাল স্যার রাত্রিকে ইশারা করে সামনে ডেকে নিয়ে আসলো আর বলতে লাগলো, তোমরা জানো এই মেয়েটা অন্য কলেজ থেকে এসেছে। ওই কলেজে টপ নাম্বার 1-এ ছিল।
রেজাল্ট খুবই ভালো, A+ প্রত্যেকটা সাবজেক্টে পেয়েছে। এমনকি সে পড়ালেখার দিক দিয়েও খুবই ভালো, অন্য দিক দিয়েও আশা করি খুব ভালো হবে। তোমরা তার সাথে ইশারার মাধ্যমে কথা বলবে, কারণ সে ইশারার মাধ্যমে কথা বুঝবে। তার নাম হচ্ছে রাত্রি। সবাই কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। রাত্রি আবারও চলে আসলো তার সিটে। বেশ কিছুক্ষণ পর স্যার আসলো। সবাই পড়তেছে, কিন্তু রাত্রির দিকে তাকিয়ে আছে হা করে। এটা দেখে শিলা বলতে লাগলো, কি রে রাজ, এইভাবে ওই মেয়েটার দিকে তাকিয়ে আছিস কেন? এইভাবে তাকিয়ে থাকলে কি মেয়েটা তোকে পছন্দ করবে তুই ভেবেছিস? আর তুইও কি আউল ফাউল মেয়ের দিকে তাকিয়ে আছিস? মেয়েটা তো কথাই বলতে পারে না। জানি না রে শিলা, আমার কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটা কথা বলতে পারে, কিন্তু কারোর সাথে কথা বলে না, বোবা হয়ে থাকার অভিনয় করতেছে। আরে তুই যদি বিশ্বাস না করিস তাহলে প্রিন্সিপাল স্যারের কেবিনে যা, গিয়ে ওইখানে দেখ ওর সার্টিফিকেট এবং কি কি সমস্যা আছে সব কিছুই লেখা আছে ওখানে। তুই যদি দেখিস আশা করি সব কিছুই বুঝতে পারবি। আচ্ছা যাই হোক, এখন এসব চিন্তা ভাবনা করার বিষয় না। আমি এখন বাসায় চলে যাব, তোরা ক্লাস কর তাহলে। আর ওই মেয়েটার দিকে খেয়াল রাখিস, যদি কোনো বিপদ হয় তাহলে সাহায্য করিস তাকে। রাজ এই বলে চলে আসলো বাহিরে। বাইক স্টার্ট দিয়ে বাসার দিকে যেতে লাগলো। এদিকে রাত্রি মনে মনে বলতে লাগলো, এই ছেলেটা দেখলাম সবার সাথেই কেমন যেন ব্যবহার করে, কিন্তু আমার দিকে এইভাবে তাকিয়েছিল কেন? নিশ্চয়ই আমাকে পছন্দ করেছে। পছন্দ করলেই কি, এই ছেলেটা তো সিগারেট খায়। আমি সিগারেট খাওয়া ছেলেদেরকে একদম পছন্দ করি না। রাত্রি মনে মনে এইসব কথাবার্তা বলতেছে। এমন সময় শিলা এসে রাত্রির পাশে বসলো। রাত্রিকে উদ্দেশ্য করে শিলা ইশারা দিয়ে বলতে লাগলো, তোমার যদি কখনো বিপদ হয় তাহলে তুমি আমাদেরকে এসে বলবে, আর যদি কেউ ডিস্টার্ব করে তাহলে বলবে তাকে শায়েস্তা করে দিব আমরা। রাত্রি শিলার কথা শুনে শুধু মাথা নাড়ালো, কারণ সে জানে এখন যদি বেশি কথা বলার চেষ্টা করে তাহলে তার মুখ থেকে কথা বের হয়ে যাবে। তাই রাত্রি কোনো কথা বলতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর দুপুর হয়ে আসলো। দুপুরে রাত্রি আর ক্লাস না করে চলে আসলো বাসায়। কলিং বেলটা দিতেই রাত্রির আম্মু এসে দরজা খুলে দিল। রাত্রিকে দেখে বলতে লাগলো, বা আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিস? কলেজ কি তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় নাকি? না আম্মু, কলেজ তো আরো দেরিতে ছুটি দেয়। আমি এমনিতেই তাড়াতাড়ি চলে এসেছি। আজকে প্রথম দিন তো, তাই বেশি ভালো লাগে নাই। ফ্রেশ হয়ে আসি, এরপরে তোমাকে সবকিছু খুলে বলবো কলেজে কি হয়েছে আমার সাথে। রাত্রি চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে তার আম্মুর পাশে বসে বলতে লাগলো, আজকে একটা মেয়ে আমাকে ইশারার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যদি কেউ আমাকে কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তার কাছে বলতে। তারা নাকি ওই ছেলেটাকে শায়েস্তা করে দিবে। তবে তাদের মধ্যে একটা ছেলে আছে, ওই ছেলেটা তাদের ফ্রেন্ড মনে হয়। সে একটু বেশি চঞ্চল মনে হচ্ছে, মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকে। আজকে আমি কলেজে প্রথম গিয়েছি, ঠিক সে আমার দিকে হা করে তাকিয়েছিল। মনে তো চাইছিল তার গালে ঠাস করে চড় মেরে দেওয়ার জন্য, কিন্তু প্রথম দিন তাই কিছু করি নাই। কাউকে কোনো কিছু করার দরকার নেই, এটা নতুন জায়গা। তোকে যদি কেউ কিছু করে তাহলে তুই ওইখান থেকে আসতে পারবি না। তাই বলছি যে যেইভাবে তুই চুপচাপ থাকিস ওইভাবে চুপচাপ থাকবি সব সময়। আর মানুষের সাথে টুকটাক কথা বলবি। দেখবি যে 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 যেইটা তোর সাথে মেলামেশা বেশি করে ওই মানুষটার সাথে কথা বলবি। তবে তাকেও বলে দিবি তোর যাতে এই জিনিসটা কাউকে না বলে যে তুই কথা বলতে পারিস। রাত্রি তার আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো তার রুমে। এইদিকে রাজ বাড়িতে ফিরতে তার আম্মু তার কান টেনে ধরে বলতে লাগলো, কি রে, তোকে যে কত করে বললাম তোর খালামণি বলতেছে তোর খালামণিদের বাসা যাওয়ার জন্য, তুই যাইতেছিস না কেন? সেই গত 2 মাস ধরে বলতেছে তোকে যাওয়ার জন্য, কিন্তু তুই তো যাচ্ছিস না। আমি ওই বাড়িতে গেলেই তো তোমার বোনের মেয়ে আমার সাথে ফুসুর ফুসুর করে। আমার সাথে নাকি প্রেম করতে চাই সে। পিচ্ছে একটা মেয়ে, এক চড় মারলে 2টা দাঁত পড়ে যাবে, আর সে নাকি আমার সাথে প্রেম করতে চায়। প্রেম করতে চাইলে প্রেম করবি, তাতে সমস্যা কি? সে ছোট হয়েছে তো কি হয়েছে? তুই বিয়ে করতে করতে তো আরো 2 বছর বা 3 বছর পর বিয়ে করবি, ততদিনে সে অনেক বড় হয়ে যাবে। তাই বলতেছি যে তাড়াতাড়ি তার সাথে গিয়ে রিলেশন কর। আর কোনো মেয়ে পাইলে না তুমি? অবশেষে কিনা বোনের মেয়ের সাথে আমার প্রেম করতে হবে? দুনিয়াতে আর মেয়ে নেই? আজকে কলেজে
একটা সুন্দরী মেয়ে দেখেছি, তবে মেয়েটা হচ্ছে বোবা। তার সাথে আমি প্রেম করব, তারপরেও তোমার বোনের মেয়ের সাথে আমি প্রেম করব না। সারাদিন ফটর ফটর করে। আমি গেলে তো আর কি বলবো, থাক এসব কথা না বলাই ভালো। যার আসার দরকার তাকে বলো এসে দেখে যাওয়ার জন্য। রাজের কথা শেষ হতে না হতে দরজায় কলিং বেলের শব্দ শুনতে পেল দুজন। রাজের আম্মু গিয়ে দরজা খুলে দিতে দেখতে পেল তার বোন এসেছে, সাথে নাওমিকে নিয়ে এসেছে। এদিকে নাওমি রাজকে দেখে এক দৌড়ে চলে আসলো রাজের কাছে। রাজকে জড়িয়ে ধরে তার ঠোঁটে মুখে গালে চুমু দিতেছে আর বলতেছে, ভাইয়া, তুমি আমাকে আনতে চাও না কেন? আমি তোমাকে বিরক্ত করি নাকি বেশি? আমি তো ছোট মানুষ, আমার এইটুকু বিরক্ত তুমি সহ্য করতে পারো না? তাহলে আমাকে বিয়ের পর কিভাবে সহ্য করবে? বিয়ে? তাও আবার তোকে? তোর মতো মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। তুই আমার জীবনটা নষ্ট করে দিবি। তোর বয়স কত? মাত্র 14 থেকে 15 বছর হবে, আর তুই এখনই প্রেমের সাগরে ডুব দিতে চাস? হ্যাঁ, তা তো দিতে চাই, কিন্তু আমি তোমার প্রেমের সাগরে ডুব দিতে চাই, যাতে আমি তোমার প্রেমের সাগরে ডুব দিলে ডুবে মরে যেতে পারি। তখন তুমি আমাকে বাঁচাবে। শর্ত সামনে থেকে। এই বলে রাজ চলে আসলো তার রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসে পড়ল। এদিকে নাওমির আম্মু রাজের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে রাজ এইরকম ব্যবহার করে কেন? কয়েকদিন পর তো দুজনের বিয়ে দিব। বিয়ের আগে যদি এইরকম ব্যবহার করে তাহলে বিয়ের পর কেমন ব্যবহার করবে তা তো দেখতেই পারতেছি। আরে আম্মু, আমি তো ভাইয়ার সাথে এসে এই দুষ্টুমি শুরু করে দিয়েছি, এটার জন্যই তো ভাইয়া রেগে চলে গেছে। তুমি চিন্তা করো না, ভাইয়াকে আমি মানিয়ে নিব। তোমরা দুইজন কথা বলো, আমি ভাইয়ার রুম থেকে আসতেছি। এই বলে নাওমি ওখান থেকে চলে আসলো রাজের রুমের সামনে। এসে দেখে রাজ ভিতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। এটা দেখে নাওমি বলতে লাগলো, ভাইয়া, দরজা খোলো, আমি তোমার রুমের ভিতরে আসবো। আমার অন্য রুম ভালো লাগে না, আমি তোমার সাথে থাকবো। তোমার সাথে থাকলে আমার বেশ ভালো লাগে। নাওমি, তুই আমার রুমের সামনে থেকে চলে যা, না হলে কিন্তু মাইর খাবি। এখন অনেক জ্বালাচ্ছিস, কিন্তু মাত্র 10 মিনিট হয়েছে এসেছিস আর তোর জ্বালানি শুরু হয়েছে। আমি জ্বালাতন করব না তো। কে তোমাকে জ্বালাতন করবে শুনি? অন্য মেয়ে আনার প্ল্যান করলে ওই মেয়ের চুল ছিঁড়ে ফেলে দিব, আমি মনে রাখো। বললেই হলো নাকি তুই আমার বউয়ের চুল ছিঁড়ে ফেলে দিবি? তোর চুল একটাও থাকবে নাকি? আমি আর আমার বউ তোর সবগুলো চুল ছিঁড়ে ফেরিওয়ালাকে দিয়ে দিব। এরপর যেই টাকা দিবে ওই টাকা দিয়ে আমরা ফুচকা খাবো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুমি যদি আর একবার কথা বলার চেষ্টা করো তাহলে খুব খারাপ হবে, এই বলে দিলাম আমি। তাড়াতাড়ি দরজা খোলো না, না হলে কিন্তু আমি দরজার চাবি নিয়ে আসবো নিচ থেকে। নিচে দরজার চাবি নেই, আমি দরজার চাবি আমার রুমে নিয়ে এসেছি যাতে কেউ বাহির থেকে দরজাটা না খুলতে পারে। এখন তুই সারাদিন চিল্লাচিল্লি করলেও দরজা খুলতে পারবি না। তুমি যদি দরজা খুলে দাও তাহলে আমি আম্মুর কাছ থেকে 10,000 টাকা নিয়ে তোমাকে দিব, আর যদি না খুলো তাহলে আমি আর তোমাকে টাকা দিব না। তোর 10,000 টাকার দরকার নেই, আমার কাছে এখন প্রচুর টাকা আছে। তুই এখান থেকে যা, তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না। তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা, না হলে কিন্তু খুবই খারাপ হবে, এই বলে দিলাম। তুমি যতক্ষণ দরজা খুলবে না ততক্ষণ আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। এই যে আমি দাঁড়িয়ে রইলাম। রাজ বেশ কিছুক্ষণ পর রেডি হয়ে বাইরে বের হতে যাবে। দরজা খুলতে দেখতে পেল নাওমি এখনো দাঁড়িয়ে আছে। নাওমিকে দেখে রাজ বলতে লাগলো, তুই সারাদিন এখানে দাঁড়িয়ে থাকলেও দরজা খুলবো না। আমি কিন্তু এখন বাইরে যাচ্ছি, তাই দরজা খুলেছি। আমার পিছনে পিছনে একদম আসার চেষ্টা করবি না। এখানে এসেছিস, ঘোরাঘুরি শেষ করে এরপরে চলে যাবি। এই বলে রাজ চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে 500 টাকা নিয়ে বাইরে বের হয়ে পড়লো। অন্যদিকে রাত্রি তার রুমের ভিতর বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তার আম্মু এসে বলতে লাগলো, রাত্রি চল বাহির থেকে একটু ঘোরাঘুরি করে আসি। এলাকায় নতুন আসলাম, বাহিরে কোথায় কি আছে আমাদের তো একটু দেখতে হবে। তুই যাবি নাকি আমি একা যাব? আমি যাব, তুমিও রেডি হয়ে আসো। আমিও রেডি হয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে। রাত্রি আম্মু চলে আসলো তার রুমে।
রেডি হয়ে নিল দুজন। রাত্রি নিচে আসতে দেখতে পেল তার আম্মু অপেক্ষা করতেছে তার জন্য। এটা দেখে রাত্রি বলতে লাগলো, আম্মু চলো, আমি চলে এসেছি। রাত্রি এবং তার আম্মু বের হয়ে পড়ল বাইরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর রাত্রি তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু চলো, রিক্সা দিয়ে আমরা ঘুরোঘুরি করব। আর আমি কলেজ থেকে আসার সময় দেখলাম কিছুটা দূরে একটা পার্ক আছে, চলো আমরা ওই পার্ক থেকে ঘুরোঘুরি করে আসি। ঠিক আছে চল, যেহেতু তোর পছন্দ হয়েছে তাহলে তো যেতেই হবে, আমার মেয়ের পছন্দ বলে কথা। এই বলে রাত্রি এবং তার আম্মু রিক্সা দিয়ে চলে আসলো এই পার্কে। দুজন ভিতরে প্রবেশ করে ঘোরাঘুরি করতেছে আর কথাবার্তা বলতেছে। এদিকে রাস্তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে ওই পার্কের ভিতরে, কারণ এখানে সবাই আড্ডা দেয় প্রত্যেকদিন বিকালে এসে। রাজ বসে আছে, এমন সময় কলি বলতে লাগলো, এই রাজ, এটা কি আমাদের কলেজে আজকে নতুন ভর্তি হয়েছে ওই বোবা মেয়েটা না? দেখে তো তার মতোই লাগতেছে, কিন্তু এই মেয়েটা তো কথা বলতেছে ওই মহিলার সাথে। এটা মনে হয় ওই মেয়ে হবে না, কারণ আমাদের কলেজে তো যেই মেয়েটা ভর্তি হয়েছে ওই মেয়েটা বোবা, আর এই মেয়েটা তো কথা বলতে পারতেছে। কিন্তু এটা কি করে হতে পারে? মেয়েটার চেহারা তো সেম ওই মেয়েটার মতো। এখন কি করব? আরে ওইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে অন্য সব চিন্তা ভাবনা কর। ওই মেয়ের চিন্তা ভাবনা করে আমাদের লাভ কি হবে বল? আমি কি বলতেছি এটা শোন, সামনে তো নির্বাচন কলেজে, এখন কিভাবে কি করবি? আমরা তো চিন্তা ভাবনা করছি যে এবার তোকেই দাঁড় করাবো, কারণ কলেজের সবাই তো তোকে এখন চিনে ফেলেছে। আনাচে কানাচে তো তোর নাম অল্প একটু হলেও শোনা যায়, কারণ তুই তো ভালো কাজ করিস। তা তো বুঝলাম, কিন্তু আমি কি পারবো পুরো ক্যাম্পাস সামলানোর জন্য? হ্যাঁ তুই পারবি, কারণ তোর মধ্যে সেই দক্ষতা আছে। আমরা তোকে অনেকভাবেই দেখেছি, তুই সবাইকে অন্যরকম ভাবে দেখলেও তুই সুন্দরী মেয়েদের পেছনে ঘোরাঘুরি করিস, এটা হচ্ছে তোর বাজে স্বভাব। কি করব বল? বাসায় তো বললাম বিয়েটা করিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিয়েটা করিয়ে দিতেছে না। এটার জন্যই তো আমি এইরকম ভাবে মেয়েদের পেছনে ঘোরাঘুরি করি। আমি কি অন্য সব মেয়েদের চাইতে সুন্দর না নাকি, যে তুই আমাকে পছন্দ করিস না, আমার পেছনে ঘোরাঘুরি করিস না? আরে তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড, তোর পিছনে আবার কিভাবে ঘোরাঘুরি করি বল? ধুর পাগলের বাচ্চা, আমার পেছনে ঘুরে করলে তো এতদিনে তোকে বড় লোক বানিয়ে দিতাম। আমার আব্বুর টাকা পয়সা কি কম ছিল নাকি? তুই আমার পেছনে ঘোরাঘুরি করিস না। ভাই টাকা পয়সা আমাদেরও আছে, টাকা পয়সা দিয়ে কোনো কিছু হয় না। যাই হোক, এখন এত কিছু বলার দরকার নেই, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। তোরা যদি চাস তাহলে আমি নির্বাচন করব এবার। প্রিন্সিপাল স্যারের সাথে তো কথা বলতে হবে যদি নির্বাচন করতে চাই। নির্বাচন করতে গেলে অবশ্যই করবি, তোর জন্যই তো খুব ভালো হবে। তখন সুন্দরী সুন্দরী মেয়েরা তোকে রাত বিরাতে কল করবে, সারা রাত কথা বলতে পারবি। তোর ভালোর জন্যই তো আমরা দাঁড় করাচ্ছি। এখন তুই যেটা ভালো মনে করিস সেটা কর। রাজ চুপচাপ বসে রইল। এদিকে রাত্রি রাজকে একবার দেখা পরে তারা মুখে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু ওই দেখো, ওই ছেলেটা হচ্ছে সেই ছেলেটা যার কথা আমি তোমাকে বলেছিলাম। ছেলেটা তো দেখছি মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, ওই দেখ একটা মেয়ে তার সাথে কিভাবে বসে গায়ের সাথে গা ঘষাঘষি করছে। আম্মু এটা ঢাকা শহর, এখানে এমন হয়। আর ছেলেটা এমনিতেই মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, আমি নিজের চোখে দেখেছি। বিপদ থেকে উদ্ধার করলে কি, যাই হোক এই ছেলেটার সাথে বেশি মেলামেশা করার দরকার নেই। তুই এমনিতেই বোবা সেজে থাকিস, এইভাবে বোবা সেজে থাক যাতে কোনো কিছু না করতে পারে কেউ। রাত্রে তার আম্মুর মুখে মুখে আর কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ ওইখানে ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। অন্যদিকে রাজ রাতে বাসায় ফিরতে দেখে খাবার টেবিলে বসে আছে সবাই আর খাবার খাচ্ছে, সেও বসে পড়লো। এইদিকে নাওমি টেবিলের নিচ দিয়ে রাজের পায়ের সাথে তার পা ঘষাঘষি করতেছে। এটা দেখে রাজ তার পা দিয়ে চিমটি কাটলো। নামি চিৎকার করে উঠলো আর বলতে লাগলো, আম্মু, টেবিলের নিচে বিড়াল আছে, আমার পা ঘামছিয়ে দিয়েছে, এই দেখো। টেবিলের নিচে বিড়াল আছে? কে বলেছে তোকে? টেবিলের নিচে তো থাকা দূরের কথা, আমাদের বাসাও একটা বিড়াল নেই, আর তুই বলতেছিস টেবিলের নিচে বিড়াল আছে? খাবার সময় হয়তো আম্মু ও স্বপ্ন দেখতেছে, তাই হয়তো তোমাকে বলতেছে
টেবিলের নিচে বিড়াল আছে। রাজ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর খাবার খেয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে আছে। এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ শুনতে পেল রাজ। দরজাটা খুলতেই রাজ দেখতে পেল নাওমি দাঁড়িয়ে আছে। নাওমিকে দেখে রাজ বলতে লাগলো, কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তোর রুমে গিয়ে ঘুমা। এখানে দাঁড়ালে আর কি হবে? এখানে দাঁড়ালে আর কি হবে মানে? এখানে দাঁড়ালে সবকিছুই হবে। আমি তোমার সাথে ঘুমাবো, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। দেখ নাওমি, তুই এখন ছোট মানুষ না যে আমার সাথে ঘুমাবি। তুই এখন বড় হয়েছিস, তোর এখন বোঝার বয়স হয়েছে। তুই যা অন্য রুমে গিয়ে ঘুমা, না হলে কিন্তু আমি আম্মুকে ডাক দিব। খালামুনি, ও খালামুনি, দেখে যাও তোমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। তোমার ছেলেকে একটু বলে যাও তো। নাওমি ডাক দিতে রাজের আম্মু চলে আসলো উপরে। আর তারপর রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজ, নাওমিকে তোর সাথে ঘুমাতে দে। মেয়েটা তোর সাথে ঘুমাতে চাইতেছে, তুই মেয়েটাকে ঘুমাতে দে। মেয়েটা অন্য জায়গায় ঘুমাবে না, তোর সাথে ঘুমাবে। আমার সাথে বললেই তো আর ঘুমাতে পারবে না। আমি এখন বড় হয়েছি, আর সেও এখন বড় হয়েছে। সো তোমাদের বোঝা উচিত। এত বেশি কথা না বলে বলো যে পাশের রুমে গিয়ে ঘুমানোর জন্য। আমি এখন ঘুমালাম, আর আমাকে ডিস্টার্ব করতে বারণ করবে। এ বলে রাজ দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। অন্যদিকে নাওমি চলে আসলো তার পাশের রুমে। বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি জমালো নাওমি। অন্যদিকে রাজ বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুমাতে পারছে না। বারবার শুধু ওই মেয়েটার কথা চিন্তা করতেছে। রাজ মনে মনে বলতে লাগলো, আচ্ছা, মেয়েটার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কি আমি তাকে সাহায্য করতে পারবো? মেয়েটা তো বোবা, তাকে কিভাবে সাহায্য করব? তার কি প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে না এসব বলবে কে? খাতায় তো লিখে দিতে পারবে, তখন তো আমি সাহায্য করতে পারবো। যাই হোক, এখন ঘুমাই, কালকে আবার কলেজে কিছু কাজ আছে। এসব বলতে বলতে রাজ ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় দরজায় খটখট আওয়াজ শুনতে পেল। রাজ ভিতর থেকে বলতে লাগলো, নাওমি, আম্মুকে গিয়ে বলো আমার জন্য খাবার রেডি করার জন্য। আমি খাবার খেয়ে সাথে সাথে কলেজে চলে যাব। কলেজে আজকে ইম্পর্টেন্ট কাজ আছে। তুমি আজকে কোথাও যেতে পারবে না। আজকে বাসায় থাকতে হবে তোমার, এবং পুরোটা সময় আমাকে দিতে হবে। আর যদি তুমি পুরোটা সময় না দাও, তাহলে কিন্তু আমি বিচার দিব সবার কাছে। বলবো যে তুমি ব্ল্যাকমেল করো সবাইকে, আর সবার কাছ থেকে টাকা নাও। যার কাছে ইচ্ছা তার কাছে গিয়ে বিচার দে, তাতে আমার কোনো যায় আসে না। কেউ আমাকে কখনো কোনো কিছু করতে পারবে না, আর কখনো কোনো কিছু করবেও না। রাজ এইসব কথাবার্তা বলে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় নাওমি বলতে লাগলো, ও শাশুড়ি আম্মু, তুমি তোমার ছেলেকে বলো না আমাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য তার কলেজে। ওইখানে তো তার কোনো কাজ নেই, আমাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে। এটাও নাকি তোমার ছেলে পারবে না। রাজ, যা নাওমিকে নিয়ে ঘোরাঘুরি করে আয়। মেয়েটা কতদিন পর আমাদের বাসায় এসেছে। এখন যদি তুই ঘোরাঘুরি না করিস তাহলে তোর পিঠের চামড়া উঠিয়ে ফেলবো আমি। তাড়াতাড়ি যা। আমি যেতে পারবো না। আমাদের কলেজে নির্বাচন হবে, আমি ওই নির্বাচনের নাম দিব। এখন অনেক কাজ পড়ে রয়েছে, বাসায় বসে থাকলে হবে না। আমাকে নির্বাচনে জিততে হবে। নির্বাচন করিস বা না করিস তাতে আমার কোনো যায় আসে না। তুই নাওমিকে আজকে তোর সাথে নিয়ে যাবি। এত বেশি কথা শুনতে চাই না আমি তোর কাছে। অনেক কথা শুনেছি তোর কাছ থেকে, তুই অনেক কথা বলিস। আজকের পর থেকে আর কোনো কথা শুনতে চাই না। কথা শুনতে হবে না তোমাদের। আমি এখন গেলাম, আর আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে না। যদি ফোন দিয়ে বিরক্ত করো তাহলে আমি ফোন বন্ধ করে রেখে দিব। এই বলে রাজ বাড়ি থেকে বের হয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে কলেজের দিকে যেতে লাগলো। আজকে সবার আগে পৌঁছে গেছে কলেজে। রাজ প্রিন্সিপাল স্যারের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার রাজকে দেখে বলতে লাগলো, ভেতরে আসো রাজ, বাইরে দাঁড়িয়ে থাকলে চলবে না। তোমাকে তো নির্বাচন করতে হবে কলেজের জন্য। গতকালকে তোমাকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না। তুমি নাকি তাড়াতাড়ি চলে গেছো? হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি করে চলে গেছি, তাই আপনি আমাকে খুঁজে পান নাই। তবে আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি নির্বাচন করতে কি কি লাগবে এবং এখানে টাকা পয়সা লাগবে কিনা জানার জন্য। হ্যাঁ,
নির্বাচন করতে 10,000 টাকার মতন লাগতে পারে। তুমি কি 10,000 টাকা জোগাড় করতে পারবে নাকি জোগাড় করতে পারবে না? যদি জোগাড় করতে পারো তাহলে তোমার জন্য খুব ভালো হবে। আচ্ছা, 10,000 টাকা আমি জোগাড় করে দিব, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি এখন বলেন আমাকে কি কি করতে হবে এবং কোথায় কোথায় যেতে হবে। এই নাও, এই ফর্মটা ফিল আপ করে দাও আর 10,000 টাকা দুপুরের মধ্যে জমা দিয়ে যাবে। জমা দেওয়ার পর আমি তোমার নামটা এন্ট্রি করে দেব। আগামী 15 দিন পর নির্বাচন হবে কলেজে। এই 15 দিনের মধ্যে তুমি সবার সাথে দেখা করতে পারবে, প্রত্যেকটা ক্লাসে গিয়ে কথাবার্তা বলতে পারবে। ঠিক আছে স্যার, দুপুরে আমি আপনার কাছে টাকা জমা দিয়ে এরপরে আপনার কাছে অনুমতি নিয়ে প্রত্যেকটা ক্লাসে গিয়ে কথাবার্তা বলবো সবার সাথে। রাজ ফর্ম ফিল আপ করে দিয়ে ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই রাজের আম্মু এসে দরজা খুলে দিল। এদিকে রাজ বাড়ির ভিতর প্রবেশ করে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমার 10,000 টাকা লাগবে, আমাকে 10,000 টাকা দাও, কলেজের জন্য নির্বাচন করব। কালকে তোমাকে বলেছিলাম না আমাকে সাথে নিয়ে ঘুমালে তোমাকে 10,000 টাকা দিব? তুমি আমাকে সাথে নিয়ে ঘুমাও নাই কেন? যদি ঘুমাইতে তাহলে তো আজকে আর টাকা চাইতে হতো না। এখন তোমাকে কেউ টাকা দিবে না। দেখ পিচ্ছি, এখানে তোর কথা আমি শুনতে চাই নাই। আর কে টাকা দিল না এটা নিয়ে তোর মাথা ব্যথা করতে হবে না। রাজের কথা শুনে তার আম্মু রুমের ভিতর থেকে 10,000 টাকা নিয়ে রাজের হাতে দিয়ে দিতে রাজ আবারও চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো কলেজে। টাকা জমা দিয়ে রাজ সর্বপ্রথম চলে আসলো তার ক্লাসরুমে। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই শোনো, এবারে আমি আমাদের কলেজ থেকে নির্বাচনে দাঁড়াবো আগামী 4 বছরের জন্য। তোমরা সবাই কি আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে নাকি আমাকে ফেল করিয়ে দিবে? আমরা সবাই আপনার পাশে আছি, কারণ আপনি সবার পাশে আছেন, সবাইকে সাহায্য করেন যে কোনোভাবে। আমরা যদি এই কলেজে আপনার মতো একজন লোক পাই তাহলে তো ভালোই হবে। এমনিতেও আপনি সবাইকে সাহায্য করেন, আমরা নিজের চোখে দেখেছি আপনি আমাদেরকে কিভাবে সাহায্য করেছেন। এখন আমরাও আপনার জন্য খাটব। কিভাবে কি করতে হবে আমাদেরকে বলেন, আমরা সব কিছু করে দিব। রাজ সবার কথা শুনে খুশি হলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাস্তার ক্লাসরুম থেকে বের হয়ে চলে আসলো বাইরে। অন্য ক্লাসের দিকে রওনা দিল। এইদিকে রাত্রি চুপচাপ বসে আছে। এমন সময় লিজা গিয়ে রাত্রিকে উদ্দেশ্য করে ইশারা দিয়ে বলতে লাগলো, রাত্রি, সে হচ্ছে আমাদের কলেজের একজন ভালো ছেলে, প্রত্যেকটা মেয়েকে সম্মান করে এবং খুব ভালো নজরে দেখে। তুমি কিন্তু রাজকে ভোট দিবে। রাত্রি মুখে কোনো কথা না বলে শুধু ইশারা দিয়ে জানিয়ে দিল দিবে। আশেপাশে মানুষজন সবাই বলাবলি করতেছে কাকে ভোট দিবে আর কাকে দিবে না। এদিকে রাজ প্রত্যেকটা ক্লাসে গিয়ে সবাইকে বলে আসলো তাকে ভোট দেওয়ার জন্য। ক্লাসরুম থেকে বাইরে বের হতে রাজের বান্ধবী বলতে লাগলো, এই রাজ, সবাইকে তো বলা হয়ে গেছে, আমি সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই তো বললো তোকে ভোট দেবে। এখন তো তোকে আরো ভালোভাবে কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, যাতে ওরা সবাই তোর উপরে ভরসা করে তোকে ভোট দিতে পারে। আমি তো তাই দেখতেছি, আমাকে তো কিছু একটা করতে হবে। এখন কি করব বুঝে উঠতে তো পারতেছি না। তোরা এক কাজ কর, তোরা আমাকে একটা বুদ্ধি দে কিভাবে কি করব। শোন, আমাদের কলেজে নতুন একটা বোবা মেয়ে ভর্তি হয়েছে। তুই চাইলে এক কাজ করতে পারিস, ওই মেয়েটাকে সবার সামনে নিয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে পারিস যে তার পড়ালেখার সকল দায়িত্ব তুই নিবি। এতে দেখবি আরো অনেক মানুষ তোর প্রতি আকর্ষিত হবে। ভালো একটা আইডিয়া দিয়েছিস, তবে মেয়েটা যদি আবার অন্য কিছু মনে করে তখন কি হবে? আমি তো চাই না কোনো মেয়েকে অসম্মান করে আমি নিজে উঁচু পর্যায়ে পৌঁছে যাওয়ার জন্য। আরে তেমন কোনো কিছুই হবে না, তুই এত চিন্তা করছিস কেন? মেয়েটা তো বোবা, আর মেয়েটা কানেও শুনবে না। তাই তুই যদি পারিস, এটা একমাত্র সুযোগ। আমি মনে করি যে এছাড়া আর কোনো কিছুই হবে না। আচ্ছা, আমি মেয়েটাকে আগে ক্লাসরুমে ভালোভাবে বুঝাই, দেখি মেয়েটা কি বলে। মেয়েটা যদি আমার কথা শুনে তাহলে তো ভালোই হবে, আর যদি না শুনে তাহলে অবশ্যই অন্য কিছু করতে হবে। তাহলে তুই এখন চিন্তা ভাবনা করে দেখ কি করবি আর কি করবি না। আমি এত কিছু বলতে পারবো না তোকে। আর তোর যেটা ভালো হবে তুই সেটাই কর, আমরা আর তোকে বাধা দেব না।
রাজ এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো ক্লাসরুমে। এসে দেখে রাত্রি চুপচাপ পিছনে বসে আছে। রাত্রির কাছে এসে রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে, আমি তোমাকে একটা সাহায্য করতে চাই। আমি চাই যে তুমি যতদিন এই কলেজে পড়ালেখা করবে ততদিন ফ্রি পড়ালেখা করবে। তোমাকে কখনো এই কলেজে টাকা দিতে হবে না কোনো কিছুর জন্য। এই বলে রাজ খাতায় লেখা শেষ করে রাত্রির সামনে ধরতে রাত্রি পুরোটা পড়া শেষ করে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেন, আমি আপনার কথাটা বুঝতে পারছি। সামনে হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে আপনি যে করেই হোক ফার্স্ট হতে চান, তাই আর কি এরকমটা করতে চাইতেছেন সবাইকে দেখানোর জন্য। আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে কখনোই হবে না এমনটা। কারণ আমার বাবার টাকা আছে, আমি আমার বাবার টাকা দিয়ে পড়ালেখা করতেছি। সামান্য কয়েকটা টাকার জন্য আমি আমার মান সম্মান শেষ করে দিতে পারবো না। রাত্রির কথা শুনে রাজ একদম চুপ হয়ে মাথা নিচু করে রইল। এইদিকে রাত্রি বিষয়টা বুঝতে পেরে আর কিছু লিখলো না খাতায়। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাত্রি মনে মনে বলতে লাগলো, থাক, উনি যেহেতু আমার কাছে একটা সাহায্য চাইতেছে, আমি কি এই সাহায্যটা করতে পারি না? অবশ্যই করতে পারি। কোনোদিন যদি আমি আবার ওনার কাছ থেকে সাহায্য নিয়ে, তাহলে তো শোধ হয়ে যাবে। এখন তাহলে আমি তাকে বলি। এই বলে রাত্রি রাজকে উদ্দেশ্য করে আবারও খাতায় লিখলো, এই যে মিস্টার, এইভাবে মনমরা হয়ে বসে থাকতে হবে না। আমি আপনাকে একটা বুদ্ধি দেই, আপনি এই বুদ্ধিতে চলেন, তাহলে দেখবেন যে সবাই আপনাকে ভোট দিবে। মানুষকে মিথ্যা আর টাকার লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। এইসব করলে অযথা টাকা নষ্ট হবে এবং নিজে নষ্ট হবেন। তার চাইতে ভালো হবে আপনি আপনার জিনিসগুলো কাছে রাখেন। কালকে আপনি এসে সবাইকে বলবেন যে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে এখন বলার জন্য, যে তার সমস্যা বলবে, আপনি তার সমস্যার সমাধান করে দিবেন। এর বাইরে আর কোনো কিছু করবেন না। রাত্রি আরো অনেক কথা বলল। রাত সবকিছু শোনার পর রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার কাছ থেকে তো সব কিছুই শুনলাম, এখন আপনাকে কিছু কথা বলি। আপনি যদি আমাকে ভালো এই বুদ্ধিটা দিয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই বুদ্ধি অনুযায়ী কাজ করে যাব। রাজ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে উঠে চলে আসলো বাহিরে। কলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন কাজ করলে কিছুই হবে না কলি। কালকে আমি একটা সবাইকে সংবাদ দিব, কার কি প্রয়োজন এবং কোথায় কি সমস্যা আছে। সবাই সবার সমস্যাটা খাতায় লিখে জমা দিয়ে যাবে এবং আমি ওই সমস্যার সমাধান করে দিব। ভাই, তোর বুদ্ধির সাথে আমি চলাচল করতে পারবো না। তুই যেভাবে পারিস সেইভাবেই চলাচল কর। আমি আর তোকে কখনোই কিছু বলবো না। আমাদের কথা অনুযায়ী তুই যদি চলাচল নাই করিস তাহলে দেখবি তুই নির্ঘাত ফেল করেছিস সেখানে। তোরা যদি বদদোয়া দিস তাহলে তো অবশ্যই ফেল করব আমি। তোরা আমাকে বদদোয়া দিস না, এভাবে বদদোয়া দিলে আমি কোনো কিছুই করতে পারবো না। রাজ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো বাসায়। রাতে বিছানায় শুয়ে আছে এমন সময় নাওমি এসে রাজের পাশে শুয়ে পড়ল। রাজ নাওমিকে দেখে কিছুটা বিরক্ত হয়ে বলতে লাগলো, কিরে, তোকে আর কত বোঝাবো? এইভাবে তুই চলাচল করলে তোর খারাপ হবে। আমার খারাপ হবে না, কারণ আমি একটা ছেলে মানুষ আর তুই একটা মেয়ে মানুষ। বিষয়টা তুই ভালোভাবে বুঝে এরপরে আমার রুমের ভিতরে প্রবেশ করবি। এখন যা। আমি বুঝার পর প্রবেশ করেছি তোমার রুমের ভেতরে, এর আগে প্রবেশ করি নাই। আমার এখন বয়স হয়েছে, আমার ভালো লাগা ভালোবাসা সব কিছুই তোমার জন্য রেখে দিয়েছি, আর তুমি কি না আমার সাথে এরকম ব্যবহার করো? হ্যাঁ, আমি তোর সাথে এইরকম ব্যবহার করি কারণ এরকম ব্যবহার পাওয়ার যোগ্য তুই। তোকে কিভাবে বোঝালে তুই বুঝবি আমি বুঝতেছি না তোকে, আর আমি বোঝাতে পারবো না। যত বোঝাতে যাব তত আমার মাথা খারাপ হবে। তার চাইতে ভালো হবে না বোঝানো। আমি এখন আমার মতো করে চলবো, তুই তোর মতো করে চল। রাজ এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর নামি কান্না করতে করতে রাজের রুম থেকে চলে গেল। এইদিকে রাজ দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে আর কফি খাইতেছে। এমন সময় রাজের আম্মু বলতে লাগলো, কিরে রাজ, কালকে নাওমি কান্না করতে করতে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে কেন? তুই কি রাতের বেলা তাকে কিছু বলেছিস নাকি? সে তো কখনোই কান্না করে না। হ্যাঁ আম্মু, আমি তাকে বলেছি। সে এখন সব কিছুই বুঝে, তার ভালো লাগা ভালোবাসা তার অনুভূতি সব কিছু সে বুঝতে পারে। তাই
আমি মনে করি যে সে এখন আমার সাথে না থেকে আলাদাভাবে থাকলেই চলে। মেয়েটা থাকুক তোর সাথে, থাকলে তো আরও বেশি ভালো। আর কয়েকদিন পর তো আশা করি তোদের বিয়ে দিয়ে দেবো। আর 2 থেকে 3 বছর যাক। আমার কোনো শিওর আছে নাকি যে 2 থেকে 3 বছর পর আমার বিয়ে হবে বা এর আগে বিয়ে হবে? এমনও তো হতে পারে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে চলে এসেছি, তখন তো তোমাদেরকে মেনে নিতেই হবে। আল্লাহ না করুক এমন যাতে না হয়। তুই যদি নিজে এমন করতে চাস তাহলে তো এমন হবেই, আর যদি এমন না করতে চাস তাহলে এমন হবে না। এখন সব কিছু তোর উপরে ছেড়ে দিলাম, বাকিটা আর কি বলবো। তুই যদি ভালোভাবে চলাচল করতে পারিস তাহলে তো আমাদের জন্য ভালো, আর যদি তুই ভালোভাবে চলাচল নাই করতে পারিস তাহলে আর কি বলবো তোকে। রাজ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর কফি খেয়ে চলে আসলো তার রুমে। কলেজের জন্য রেডি হয়ে বাইরে বের হতেই দেখতে পেল নামি তাকিয়ে আছে তার দিকে। রাজ নামির দিকে তাকাতেই দেখতে পেল সে অনেক কান্না করেছে, তার মুখ লাল হয়ে আছে, চোখ দুইটাও লাল হয়ে আছে। এটা দেখে রাজ নামির সামনে এসে বলতে লাগলো, কান্না করেছিস কেন? তোকে কি আমি একবারও বলেছি কান্না করতে? এখন গিয়ে ঘুমা, বিকালে কলেজ থেকে এসে তোকে নিয়ে ঘুরতে যাব। তবে একটা কথা, আমি তোর ভাইয়া লাগি, ভাইয়ার পরিচয় তুই সামনের দিকে এগিয়ে যেতে পারবি। আর যদি অন্য কোনো পরিচয় সামনের দিকে এগিয়ে যেতে চাস তাহলে এটা কখনোই সম্ভব হবে না। আচ্ছা, পরিস্থিতি আর সময় বলে দিবে কখন কোনটা হয়। এখন তাহলে তুমি যাও, আর বিকেলবেলা কিন্তু আমাকে অবশ্যই ঘুরতে নিয়ে যেতে হবে। যদি ঘুরতে নিয়ে যেতে না চাও তাহলে কিন্তু মনে না থাকলে তো বুঝতেই পারছো আমি কেমন করতে পারি তোমার সাথে। এই বলে নামি অন্য একটা রুমে গিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। এইদিকে রাত চলে আসলো কলেজে। আরো কিছুক্ষণ কয়েকটা কাজ করে বিকেলের দিকে চলে আসলো বাসায়। এসে দেখে নামি রেডি হয়ে বসে আছে। নামিকে রেডি হয়ে বসে থাকতে দেখে রাস্তার রুমে গিয়ে রেডি হয়ে নিচে এসে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নামিকে নিয়ে রওনা দিল বাইরে খাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাইরে। পার্কের মধ্যে ঘোরাঘুরি করতেছে দুইজন আর বাদাম খাচ্ছে। অন্যদিকে রাত্রি কলেজ শেষ করে বাসে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, কিরে রাত্রি, আজকে কি কলেজে কোনো কিছু হয় নাই নাকি? তুই তো আজকে আমাকে কোনো কিছুই বললি না। না আম্মু, কোনো কিছু হয় নাই, তাই তো তোমাকে এসে কোনো কিছু বলি নাই। রাত্রি তার আম্মুর সাথে কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর রাত্রি খাবার খেয়ে চলে আসলো তার রুমে। বিছানায় বসে আছে আর মনে মনে বলতেছে, কলেজে সবাই তো দেখি কথাবার্তা বলে, আমি এভাবে চুপচাপ বসে থাকলে আমার নিজের কাছেই কেমন যেন এখন খারাপ লাগে। আমি কি সব সময়ের জন্য এইরকম ভাবে চুপচাপ বসে থাকবো নাকি আমার কিছু একটা করতে হবে? রাত্রি এইসব কথা চিন্তা ভাবনা করতেছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে একটা ছেলে বলতে লাগলো, আসসালামু আলাইকুম মিস রাত্রি, আপনি কলেজে নতুন ভর্তি হয়েছেন, আপনাকে আমার খুবই ভালো লাগছে। আমি প্রিন্সিপাল স্যারের কেবিনে গিয়ে আপনার সকল কাগজপত্র দেখেছি, আপনার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এইভাবে চুপচাপ থাকেন কেন? ওয়ালাইকুম আসসালাম। আমি এভাবে চুপচাপ থাকি তাতে আপনার কি? আর আপনি আমার নাম্বার কোথা থেকে পাইছেন? আপনি আর আমাকে কখনো ফোন দিবেন না, আর যদি কখনো ফোন দেন তাহলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে বাধ্য হব। আপনি প্রিন্সিপাল স্যারের কাছে যতই বিচার দেন না কেন, প্রিন্সিপাল স্যার কোনো কিছুই বলবে না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেন। রাত্রি আর কোনো কথা না বলে ডাইরেক্ট ব্লক করে দিল ছেলেটাকে। বেশ কিছুক্ষণ পর আবার একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করতেই আবারও ওই ছেলেটা বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে আমাকে ব্লক করে দিলেন? মিস রাত্রি, আপনাকে তো বললাম আমি আপনাকে ভালোবাসি, তারপরেও আপনি আমাকে ব্লক করে দিলেন। এটার নামই আপনার ভালোবাসা? আপনি যদি আর একবার আমাকে ফোন দিয়েছেন তাহলে দেখবেন কালকে আমি আপনাকে সাহায্য করার জন্য নিশ্চয়ই কাউকে বলবো। ঠিক আছে, আমিও দেখতে চাই কালকে আপনি কাকে কি বলেন। কালকে আপনার সাথে সরাসরি দেখা হবে, দেখি আপনি কি করতে পারেন। আজকে সারা রাত আমি আপনাকে বিরক্ত করব। রাত্রি ছেলেটার কথা শুনে ফোন থেকে সিমটা খুলে রেখে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাত্রি মনে মনে বলতে লাগলো, কালকে কি আমি রাজের কাছে বলবো এই বিষয়টা?
নাকি নিজের কাছে চাপা রাখবো? যদি চাপা রাখি তাহলে তো ওই ছেলেটা আবারও আমাকে বিরক্ত করা শুরু করবে, যে কোনোভাবে। তখন আমি কি করব? দেখি, কালকে আমাকে যেই করেই হোক কিছু একটা করতে হবে। রাত্রি এইসব কথা মনে মনে চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। অন্যদিকে রাজ নাওমিকে নিয়ে ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে দুজনে বসে আছে। এমন সময় রাজ নাওমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাওমি, তুই হচ্ছিস আমার খালাতো বোন, আর তোকে আমার ওই রকম ভাবে ভালো লাগে না। তুই যেরকমটা চাইতেছিস তাই আমি তোকে ওই রকম চোখে দেখি না। তুই যদি আমার বোন হয়ে থাকতে চাস তাহলে থাকতে পারিস, এর বাহিরে আমি তোকে অন্য কোনো হিসেবে দেখতে পারবো না। রাজ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। এদিকে রাজের আম্মু নাওমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাওমি, রাজ যেহেতু চাইতেছে না তাহলে তাকে জোর করিস না। সে যদি চায় তাহলে তোকে অবশ্যই চাইবে। তুই এখানে এসেছিস, ঘোরাঘুরি কর। সে যাতে বিরক্ত না হয় ওই রকম কোনো কাজ করিস না। আচ্ছা, রাজ ভাইয়া যেহেতু আমাকে পছন্দই করে না, তাহলে আর আমি কি বলবো? আমি নিজে থেকেই না হয় রাজ ভাইয়ের কাছ থেকে সরে যাব। এই বলে নাওমি চলে আসলো ওইখান থেকে তার রুমে। এইদিকে রাজ তার রুমের ভিতর শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে কলি কল দিয়েছে। কলটা রিসিভ করতে কলি বলতে লাগলো, এই রাজ, আমাদের কলেজে হাসান নামের একটা ছেলে কয়েকটা মেয়েকে ডিস্টার্ব করছে ফোন দিয়ে। সে নাকি প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে তাদের নাম্বার নিয়েছে। কিছুক্ষণ আগে 6টা মেয়ে আমাকে ফোন দিয়েছে আর বলছে যে সে নাকি অনেক বাজে বাজে কথা বলছে ফোন দিয়ে। আচ্ছা, তুই তাদেরকে বল কালকে কলেজে দেখা করার জন্য। আর ওই হাসানের এমন ব্যবস্থা করব, সারা দিন রাত চিৎকার করবে, কাউকে পাবে না। মেয়েদেরকে সম্মান দিতে পারে না, সম্মান কিভাবে কি করতে হয় আমি দেখব কালকে। রাজ কলির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে বিছানার নিচ থেকে সেই হকি স্টিকটা নিয়ে বের হয়ে পড়লো বাইরে। বাইকে করে কলেজের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো কলেজে। এসে দেখে তার বান্ধবী এবং বন্ধুরা বসে আছে। কলি আর রাজকে দেখে বলতে লাগলো, রাজ, হাসান ছেলেটা ক্যাম্পাসে আছে। তুই যদি বলিস তাহলে তাকে তুলে নিয়ে আসবো এখানে। তোদের যেতে হবে না। এই রফিক, শফিক, তোরা দুইজন গিয়ে তুলে নিয়ে আয় তো ছেলেটাকে। একটু তার চেহারাটা দেখি সে কেমন। আচ্ছা, যাইতেছি। রফিক এবং শফিক ওইখান থেকে চলে আসলো ওই হাসানের কাছে। হাসানকে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসলো রাজের সামনে। কলেজের সকল ছেলেমেয়েরা এসে জড়ো হয়েছে, সাথে রাত্রিও আছে। রাজ হাসানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তোর তো অনেক বড় সাহস হয়ে গেছে। তুই রাত বিরাতে কলেজের মেয়েদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করিস। কালকে রাতে তোর নামে কয়েকজন বিচার দিয়েছে। তোর আসল উদ্দেশ্য কী ছিল তাড়াতাড়ি বল, না হলে কিন্তু জনগণের মাইর খাইতে খাইতে তুই এখানে মরে যাবি। দেখ রাজ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই বলতেছি তুই আমাকে ছেড়ে দে। তুই আমাকে ছেড়ে দিলে তোর জন্যই ভালো হবে, আর যদি তুই আমাকে না ছাড়িস তাহলে তোর জন্য খুব খারাপ হবে। রাজ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা শেষ করার পর রাজ বলতে লাগলো, তোকে আর ছাড় দেওয়া যাবে না। তুই অনেকগুলো মেয়েকে ডিস্টার্ব করেছিস, এটার জন্য তোকে এখানে মেরে আধমরা করে রেখে দিব। এই বলে রাজ এবং তার বন্ধু বান্ধব মিলে হাসানকে মেরে আলু ভর্তার মতো পিষে ফেলতেছে। মুখ দিয়ে রক্ত পড়তেছে। বেশ কিছুক্ষণ এইভাবে মারার পর রাজ সবাইকে মারা বন্ধ করে বলে হাসানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মায়ের যদি তোর মনে থাকে তাহলে আমি আশা করি তুই আর কোনোদিন এখানে আসবি না। আর যদি তুই আসিস তাহলে তোর কি অবস্থা হবে আমি এটাও জানি না। রাজ, তুই কাজটা ভালো করলি না, এটার জন্য তোকে অনেক পস্তাতে হবে, এই বলে দিলাম। হাসান ওইখান থেকে চলে আসলো হাসপাতালে। এইদিকে রাজ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাদের মধ্যে যদি আরও কাউকে কেউ বিরক্ত করে থাকে জাস্ট আমাকে একটা ফোন দিয়ে বলবে। আমার ফোন নাম্বারটা নিয়ে যাও, 0134557, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। রাজ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর কলটা আসলো ক্লাসরুমে। এইদিকে বেশ কিছুক্ষণ পর রাত্রি ক্লাসরুমে এসে দেখে রাজ বসে আছে। রাজকে বসে থাকতে দেখে ইশারা দিয়ে সালাম দিয়ে বসে পড়লো পিছনে ছিটে গিয়ে। এইদিকে রাজ রাত্রির সামনে এসে বসে রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
এই মেয়ে, তোমার কি সমস্যা? তুমি কথা বলতে পারো? আমি তোমাকে ওই দিন পার্কে দেখেছি, তুমি এক মহিলার সাথে কথা বলতেছো আর ঘোরাঘুরি করতেছো। তাহলে কলেজে এসে বোবার মতো হয়ে থাকো কেন? রাত্রি ইশারা করে দেখিয়ে দিল সে কথা বলতে পারে না। এইদিকে রাজ কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে সে কথা বলতে পারে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাজ ওইখান থেকে উঠে চলে আসলো বাইরে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 14টি দিন। কালকে নির্বাচন হবে কলেজের। রাজ কিছুটা চিন্তিত। এই 14 দিনের ভিতরে অনেকগুলো ছেলেকে মারধর করেছে সে। এখন তাকে কি কেউ ভোট দিবে নাকি দিবে না, এসব নিয়ে চিন্তা ভাবনা করতেছে রাতের বেলা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রফিক কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে রফিক বলতে লাগলো, হ্যালো রাজ, কালকে তো নির্বাচন, কালকে যাতে কোনো ঝামেলা না হয় আমাদেরকে তো সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। তুই কি কোনো কিছুর ব্যবস্থা করেছিস নাকি এমনিতেই নির্বাচনটা হবে? এমনিতে তো আর নির্বাচন হবে না, কারণ আমি এই কয়েকদিনে অনেক কিছু করেছি। এই কয়েকদিনের মধ্যে তো কেউ না কেউ কালকে আমাকে বাধা দিবে। তুই সবার উপরে নজর রাখবি। ঠিক আছে, আমি সবার উপর নজর রাখবো। আর আমি আমাদের আরও কয়েকজন বন্ধু বান্ধবদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছি। আমি জানতাম এরকম একটা কিছু তুই বলবি, তাই আমি আগে থেকেই সতর্ক হয়ে বুঝিয়ে দিয়েছি। একদম ভালো কাজ করেছিস, তুই বুঝিয়ে দিয়েছিস। তুই যদি বুঝিয়ে না দিতি তাহলে আমার উল্টো কারো না কারো সাহায্য নিতে হতো। আচ্ছা, কালকে সকাল সকাল চলে আসিস, কিন্তু আমিও কালকে সকাল সকাল চলে আসবো। রাজ এই বলে কলটা কেটে দিল। পরের দিন সকাল 10টা সবার সাথে চলে আসলো কলেজে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর রাজ বলতে লাগলো, এই কলি, ওইদিকে সব কিছু ঠিকঠাক আছে তো? আর ভিতরে গিয়ে দেখে এসেছি সব কিছু ঠিকঠাক তো? হ্যাঁ, আমি ভেতরে গিয়ে দেখে এসেছি, সবকিছু ঠিকঠাক আছে। তবে আমাদের কলেজে যে নতুন একটা মেয়ে এসেছিল, ওই নতুন মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। সকালবেলা তো দেখলাম কলেজে এসেছে। তুই একটু ওপরে গিয়ে দেখ তো ওই মেয়েটা আছে কিনা। আচ্ছা, তুই এই দিকটা দেখে রাখিস, আমি ওই দিকটা দেখতেছি। ওই মেয়েটা কোথায় গেছে? এই বলে রাজ ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো। 2 তলায় এসে দেখে মেয়েটা চুপচাপ বসে আছে। মেয়েটাকে দেখে রাজ বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? কেউ কি আপনাকে কিছু বলেছে নাকি যে এখানে এসে বসে আছেন চুপচাপ? না, কেউ আমাকে কোনো কিছু বলে নাই, আমি এমনিতেই চুপচাপ বসে রয়েছি এখানে। রাত্রির কথা শেষ হতেই রাজ রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি বলেছিলাম না আপনি কথা বলতে পারেন? আপনি এতদিনে নরম ব্যবহার করতেছেন কেন? সবার সাথে বোবা সেজে থাকার অভিনয় করেছেন। রাজ এইসব কথাবার্তা বলতেছে, এইদিকে রাত্রি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এমন সময় কে যেন দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে চিৎকার করতে লাগলো। রাজ তাড়াতাড়ি করে পিছনে দরজা দিয়ে বাইর হয়ে পড়লো, কারণ সে জানে এটা একটা ষড়যন্ত্রের ফাঁদ হতে পারে। বেশ কিছুক্ষণ পর কয়েকজন ছেলে মেয়ে এসে দরজা খুলতেই দেখতে পেল রাত্রি একা বসে আছে আর ফোন টিপতেছে। যে মেয়েটা দরজাটা লাগিয়েছিল ওই মেয়েটা রাত্রির কাছে এসে বলতে লাগলো, এই তোমার এখানে না রাজ এসেছিল? রাজ কোথায় গেছে? রাত্রি ব্যাগের ভিতর থেকে একটা খাতা বের করে লিখতে লাগলো। লেখাটা শেষ করে মেয়েটার কাছে দিতে মেয়েটা বলতে লাগলো, তুমি মিথ্যে কথা বলছো কেন? আমি কিছুক্ষণ আগে দেখেছি রাজ এখানে তোমার সাথে কি যেন কথা বলছিল, আর তুমি এখন মিথ্যা কথা বলছো। রাত্রি মেয়েটার গালে ঠাস করে চর মেরে দিয়ে ওইখান থেকে চলে গেল নিচে। এইদিকে যে কয়েকজন ছেলে মেয়ের উপরে এসেছিল এই মেয়েগুলো ওই মেয়েটাকে মেরে চলে আসলো নিচে। সবাই রাজকে ভোট দিয়ে বিজয়ী করেছে। এইদিকে রাজ মহা খুশি। একটা মানুষ এতটা খুশি হতে পারে কেউ না দেখলে বুঝতে পারতো না। রাতে রাজ বিছানায় বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কিরে রাজ, তোর কি মেয়ে পছন্দ আছে নাকি আমরা পছন্দ করব? দেখ বাবা, সারাটা দিন আমি বাসায় একা থাকি, আমার আর ভালো লাগে না। এখন এই বাড়িতে একটা বউ দরকার। তুই কি পারবি না একটা বউ আনতে? হ্যাঁ পারবো, তবে আর কয়েকটা দিন ওয়েট করো। আমি মাত্র নির্বাচনে জিতেছি, এই নির্বাচন শেষ করি, এরপরে নিয়ে আসবো। কতদিন পর নিয়ে আসবি সেটা বল আগে। তোর কথা তো আবার বিশ্বাস করা যায় না, তুই সব সময় উল্টোপাল্টা কাজ করিস। তুমি আর 5 মাস অপেক্ষা করো, 5 মাস পর দেখবে আমি নিয়ে চলে এসেছি তোমার বৌমাকে। এতদিন অপেক্ষা করতে পারবো না, যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি নিয়ে আয়, আমার জন্য ভালো হবে।
রাজের আম্মু আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ওইখান থেকে চলে আসলো তার রুমে। অন্যদিকে রাত্রি তার রুমের ভিতরে বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, রাত্রি, তোর আব্বু আমাকে বলেছে তোর যদি ছেলে পছন্দ থাকে তাহলে তোর আব্বুকে বলতে, আর যদি না থাকে তাহলে তোর আব্বু নাকি ছেলে দেখবে। আম্মু, তোমরা কি আমাকে এত তাড়াতাড়ি পর করে দিবে? আমি তো তোমাদের সাথে আরো কয়েকটা বছর থাকতে চেয়েছিলাম, তোমরা এইভাবে আমাকে পর করে দিতেছো। আচ্ছা, তোমরা ছেলে খোঁজা শুরু করো, আমি তোমাদের উপর দিয়ে আর কোনো কথা বলবো না। রাত্রি এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর রাত্রির আম্মু চলে আসলো রুমে। রাত্রির আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওগো, আমার মেয়ে তো আরো কয়েকটা বছর এই বাড়িতে থাকতে চায়, তুমি প্লিজ আর কয়েকটা বছর অপেক্ষা করো। মেয়েটা এই বাড়িতে থাকুক, এর মধ্যে যদি তাকে কেউ পছন্দ করে নিয়ে যেতে আসে, তখন না হয় রাত্রির সাথে কথাবার্তা বলে তাদের বিয়েটা পড়িয়ে দেওয়া যাবে। মেয়ের তো বয়স আর কম হলো না, এখন আর কিভাবে কি করবে? মেয়েটাকে তো একটু বুঝতে হবে। এখন যদি বিয়ে না করে পরবর্তীতে তাকে আমরা বিয়ে দিব কি করে? তুমি একবার ভেবেচিন্তে দেখো। আমি তো ভেবে চিনতে দেখলাম, কিন্তু মেয়েটা তো রাজি হচ্ছে না। সে যদি রাজি না হয় তাহলে কিভাবে করবে বলো? আমার মেয়ে রাজি হতো তাহলে আমি সব কিছুই দিয়ে দিতাম, কিন্তু রাত্রি তো এখানে রাজি হচ্ছে না। থাক, আর কয়েকটা দিন থাক, এরপরে রাজি করাবো আমি নিজেই। রাত্রে আব্বু আম্মু এসব কথাবার্তা বলতে বলতে ঘুমিয়ে এসে বাড়ি জমালো। পরদিন সকাল 10টা, সবাই ক্যাম্পাসে অপেক্ষা করতেছে রাজের জন্য। এদিকে রাজ ক্যাম্পাসে এসে সবার সাথে কথাবার্তা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর রাজ বলতে লাগলো, আমাকে তো জিতিয়ে দিয়েছো তোমরা, এখন আমার কাছ থেকে কি কি চাও তোমরা একটু বলে ফেলো, আমিও খাতায় নোট করে ফেলি, যাতে তোমাদেরকে সময় মতো এই সব কিছু দিতে পারি। সবাই এক একে তাদের সবকিছু বলতে লাগলো। এদিকে রাজ সবার কথা খাতায় নোট করে ফেলেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাজ বলতে লাগলো, ঠিক আছে, তোমরা যেভাবে কলেজে চলাচল করতে চাও তোমরা ওইভাবে চলাচল করতে পারবে, তবে একটা কথা, তোমাদেরকে ও প্রতিবাদ করতে শিখতে হবে। যেই ছেলেরা তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে তোমরাও কয়েকজন মিলে ওই ছেলেকে উদম কেলানি কেলাবে, পরে যদি কেউ কিছু বলে ওইটা আমি দেখে নিব। রাজ এইসব বলে চলে আসলো ক্লাসরুমে। সবাই ক্লাস করতেছে। এদিকে রাজের চোখ বারবার রাত্রির দিকে যাচ্ছে। রাজের মন চাচ্ছে রাত্রির সাথে কথা বলার জন্য। এটা দেখে কলি বলতে লাগলো, ভাই, এইভাবে না তাকিয়ে একেবারে পাশে গিয়ে বসে এরপরে কথাবার্তা বল। তুই কি পাগল হয়েছিস? আমি এখন তার পাশে গিয়ে বসে কথাবার্তা বললে সে কি বলবে তুই বুঝতে পারছিস? বুঝতে পারলে কি আর এসব বলতাম তোকে? যাই হোক, এখন এত কিছু আমি বুঝি না। তুই কাকে পছন্দ করিস সেটা আগে বল আমাকে। আমি কাকে আর পছন্দ করব? যাকে পছন্দ করি তাকে তুই এনে দিতে পারবি নাকি? যে তুই তাকে এনে দিতে পারবি এমনভাবে বলতেছিস? এখনো তো হতে পারে যে আমার জন্য তুই তাকে পেয়ে গেলি, হতে পারে না এমন? হতে পারে, তবে এটা শিওর দিয়ে বলতে পারতেছি না তুই আমাকে এনে দিতে পারবি নাকি পারবি না। তবে একটা কথা শুনে রাখ, আমি যাকে একবার পছন্দ করে ফেলেছি তাকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করব না। আশা করি যাকে আমার পছন্দ হয়ে গেছে তাকে তো আর হারাতে পারবো না। রাজ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ক্লাস থেকে স্যার চলে যেতে রাজ চলে আসলো রাত্রির কাছে। রাত্রির পাশে বসে রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে তোমাকে আমার পছন্দ হয়ে গেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। সবার মতো আমি রিলেশনে যেতে চাই না, আমি তোমাকে ডাইরেক্ট বিয়ে করতে চাই। এখন কিভাবে কি করতে হবে তুমি বলো। রাত্রি একবার রাজের দিকে তাকিয়ে আরেকবার নিজের দিকে তাকালো, কিন্তু কোনো কিছু বলল না। চুপ হয়ে বসে রইল বেশ কিছুক্ষণ। এইভাবে চুপ হয়ে বসে থাকার পর রাজ ধমক দিয়ে বলতে লাগলো, কি হলো, আপনি এভাবে চুপ হয়ে বসে আছেন কেন? আপনাকে আমি প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দেন। আপনি যদি আমাকে প্রশ্নের উত্তর না দেন তাহলে আমি আপনাকে সারাদিন এখানে বসিয়ে রাখবো। তখন আপনি কি করবেন? আপনি আমার সাথে কথা না বলে আমার পরিবারের সাথে গিয়ে কথা বলেন, তারা যে সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্ত মানতে রাজি আছি। রাত্রির মুখে কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে রইল রাত্রির দিকে।
এইদিকে কলি রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তুমি কথা বলতে পারো, কিন্তু এতদিন তুমি এভাবে বোবার মতো চুপ হয়েছিলে কেন? আমি বোবার মতো চুপ হয়েছিলাম অন্য একটা কারণে। সবাই ভাবতো আমি বোবা, আর আমি কারোর সাথে তেমন বেশি কথা বলতাম না যেখানেই যাই না কেন, তাই সবাই ধরে নিয়েছে আমি বোবা। ও আচ্ছা, তো রাজ এখন তুই কি করবি? মেয়েটা তো বললো তার পরিবারের সাথে কথা বলার জন্য। তুই কি মেয়েটার পরিবারের সাথে কথা বলবি নাকি কথা বলবি না, কোনটা? কথা তো বলতে হবে, কথা না বললে বিয়ে করব কি করে? আজ হোক বা কাল হোক বিয়ে তো করতেই হবে। আর তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, তোমার কালকে কলেজে আসার দরকার নেই। কালকে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাব। তোমাদের বাসার ঠিকানা দিয়ে যাও। রাজের কথা শুনে রাত্রির ঠিকানা দিয়ে চুপচাপ বসে রইল। এইদিকে রাজ অনেক কথা বলল, রাত্রি শুধু হ্যাঁ না এসব উত্তর দিয়েছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাত্রি কলেজ শেষ করে চলে আসলো বাসে। ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছে। এমন সময় রাত্রির আম্মু বলতে লাগলো, কিরে রাত্রি, তোর কি হয়েছে? এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলছিস না যে? আম্মু, আমি তোমাকে যে বলি, আসলে কালকে আমাদের বাসায় কয়েকজন লোক আসবে আমাকে দেখার জন্য। ছেলেটা ভালো, এখন তোমরা কথাবার্তা বলে দেখো কি করা যায়। তোমরা তো বলেছিলে যে আমার বিয়ে দিবে, তাই আমিও ছেলেটাকে মানা করি নাই, বলেছি যে কালকে আসার জন্য তোমাদের সাথে কথা বলতে। রাত্রি এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর রাতে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো রুমে। অন্যদিকে রাজ খাবার টেবিলে বসে তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমি মেয়েটার সাথে কথা বলে এসেছি, কালকে তোমাদেরকে ওই মেয়েটার বাড়িতে যেতে হবে। মেয়ে যদি ভালো হয় তাহলে তো অবশ্যই যাব, আর যদি খারাপ হয় তাহলে আমরা যেতে পারবো না, তোর একাই যেতে হবে। মেয়ে খুবই ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে, চুপচাপ থাকে বেশিরভাগ সময়। কলেজে নতুন এসেছে। কালকে সকাল 10টার দিকে তাদের বাসায় যাব, তোমরা রেডি থেকো। এই বলে রাজ খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে চলে আসলো তার রুমে। বিছানায় বসে কি যেন চিন্তা ভাবনা করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে কলি কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে কলি বলতে লাগলো, রাজ, তুই কি ওই মেয়েটাকেই বিয়ে করবি? হ্যাঁ, আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। কেন, কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। আমি মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, মেয়েটা খুবই ভালো। তুই চাইলে মেয়েটাকে বিয়ে করতে পারিস। কলি, আই এম রিয়েলি সরি। আমি তোকে সবসময় বান্ধবী ভেবে এসেছি, আর বান্ধবী ভেবেই থাকবো। আর যদি তুই আমার বান্ধবী না হতি তাহলে আমি তোকেই বিয়ে করতাম। আচ্ছা থাক, বাদ দে এসব কথা। হয়তো আমি তোর কপালে লেখা ছিলাম না, তাই আমি তোর কপালে নেই। হয়তো অন্য আরেকজনের কপালে আছি। যাই হোক, বিয়ের দিন তারিখ কবে ঠিকঠাক করবি? অনুষ্ঠান করবি নাকি? আশা তো আছে অনুষ্ঠান করব, এখন বাকিটা তারা কি না কি করে ওইটা তো আর জানি না। আচ্ছা, তো কালকে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিস। কালকে তো তুই আবার কলেজে আসতে পারবি না। বিয়ে কবে ফেলবি, দিন তারিখ কবে হবে আমাদেরকে জানাস। রাজ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ঘুমিতে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 8টা। রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কিরে, সকাল 10টার সময় বের হবি নাকি এর আগে বের হবি? চিন্তা ভাবনা তো করেছি, সকাল 10টার সময় বের হব। এখন তোমরা খুব ভালো জানো কয়টার সময় বের হলে ভালো হবে। 10টার সময় বের হওয়া যাবে, আর কেনাকাটা তো কিছু করতে হবে তাদের বাসায় নেওয়ার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় না হয় নিয়ে যাব। আচ্ছা, রাস্তা দিয়ে যাওয়ার সময় না হয় নিয়ে যাওয়া যাবে। এই বলে রাজ চলে আসলো তার রুমে। সকাল 10টা বাজতেই তার আব্বু আম্মুকে নিয়ে রেডি হয়ে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর রাজের আম্মু বলতে লাগলো, রাজ, ওই তো ফলের দোকান, ওইখান থেকে সবকিছু নিয়ে নে। রাজ একটা একটা করে সবকিছু বলতে লাগলো। সবকিছু নেওয়ার পর টাকা দিয়ে আবারও গাড়িতে উঠে চলে আসলো রাত্রিদের বাসার সামনে। এদিকে রাত্রি অপেক্ষা করতেছে রাজের জন্য। এমন সময় কলিং বেল বেজে উঠল। রাত্রি গিয়ে দরজা খুলে দেখে রাজ আর তার আব্বু আম্মুকে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত্রি সালাম দিয়ে ওইখান থেকে সবাইকে নিয়ে ভিতরে চলে আসলো। রান্নাঘরে সবার জন্য শরবত তৈরি করে রাখা ছিল। সবাইকে শরবত দিল রাত্রি। বেশ কিছুক্ষণ পর রাত্রির আব্বু আম্মু এসে সবার সাথে কথা বলতে লাগলো। এদিকে রাত্রির আব্বু বলতে লাগলো, রাত্রি তো আমাদেরকে সবকিছু বলেছে। এখন আপনারা বিয়েটা কিভাবে দিতে চান? অনুষ্ঠান করে দিতে চান
নাকি এমনিতেই তুলে নিয়ে যাবেন? এটা তো আপনারা সিদ্ধান্ত দিবেন কিভাবে বিয়েটা দিবেন। এখন আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আমরা চাই যে ছোটোখাটো একটা অনুষ্ঠান করে বিয়েটা দেওয়ার জন্য, আর যদি সামর্থ্য না থাকে তাহলে ছোটোখাটো অনুষ্ঠান করার দরকার নেই, আমরা এমনিতেই নিয়ে যেতে পারবো। আমার তো সামর্থ্য আছে, সামর্থ্য না থাকলে কি আর একটা মেয়েকে এভাবে বড় করতে পারতাম? আমারও এত বড় করে ইচ্ছা নেই যে আয়োজন করে বিয়ে দিব, কারণ আমরা থাকি এখন অন্য জায়গায়, আমাদের গ্রামে যাইতে প্রচুর সময় লাগে। তাই ভাবতেছি যে ছোটখাটো আয়োজন করেই বিয়েটা দিয়ে দিব। রাত্রি, তুই যদি অনুমতি দিস তাহলে আজকে বিয়েটা হবে, আর যদি বলিস আরো 2-1 দিন দেরি করার জন্য তাহলে 2-1 দিন দেরি করব। 2-1 দিন আর দেরি করে কি হবে? আজকে হলো দিতে হবে, কালকে হলো দিতে হবে, তার চাইতে ভালো হবে আজকেই দিয়ে দেন। এখন তো মাত্র 11টা বাজে, আরো প্রচুর সময় আছে। ঠিক আছে, তোর কথা অনুযায়ী আমরা তোর বিয়ে ঠিক করলাম। আজকে রাতে তোদের বিয়ে কমপ্লিট হবে। রাত্রে আপু ছোটখাটো আয়োজন করতে লাগলো। এদিকে রাস্তার বন্ধুদেরকে খবর দিয়ে দিতেই সবাই চলে আসলো রাত্রিদের বাসায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টার দিকে বিয়ে করিয়ে দিয়ে কাজে চলে গেছে। আরো কিছু নিয়মকানুন ছিল, ওই নিয়মকানুনগুলো শেষ করতে করতে 9টা বেজে গেল। রাত্রিকে নিয়ে বাসায় চলে আসলো। সবাই বসে কথাবার্তা বলতেছে। এদিকে কলি এবং আরো কয়েকজন বান্ধবী মিলে রাত্রিকে নিয়ে চলে আসলো রাজের রুমে। রাত্রিকে বসিয়ে রেখে কিছুক্ষণ গল্প করে চলে আসলো তারা নিচে। এইদিকে রাজ কিছুক্ষণ পর উপরে এসে দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে রাত্রির পাশে এসে বসে পড়লো। রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রথম দিনই আপনাকে ভালো লেগে গিয়েছিল, ভেবেছিলাম আপনি সত্যি সত্যি বোবা, কিন্তু আপনি যে নাটক করেছিলেন তা আমি জানতাম না। তবে নাটক ভালোই করতে পারেন। এখন আপনি বোবার মতো চুপ করে থাকবেন আর আমি আপনাকে আদর করব। শব্দ করলে কিন্তু ঝামেলা আছে। পাশের রুমে বন্ধু বান্ধবরা শুয়ে আছে। রাত্রি শুধু মাথা নাড়লো। এইদিকে রাজ আস্তে আস্তে রাত্রির দিকে ক্রমশ এগিয়ে যাইতেছে। রাত্রির বুকের ভিতর ধুপ ধুপ করে আওয়াজ হচ্ছে, কারণ আজকে সে রাজের স্পর্শে থাকবে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রাত্রি রাজের একেবারে কাছে চলে আসলো। বাকিটা আস্তে আস্তে আপনারা বুঝে নিন। এদিকে রাজু পরের বাকিটুকু শুনতে আপনারা না হয় অপেক্ষা করেন, আর মাঝখানে আশা করি বুঝতে পারছেন তারা কি করতেছে। বাসর রাতে গল্পটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।